বৃষ্টি, ঢল, প্লাবনে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। ৩ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ। হাওরে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ। বিরোধী দলীয় নেতার সুইচ গেট খুলে দেওয়ার দাবি। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশ বিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে আঘাত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। এবং এমবাপে বীরত্বে টানা তৃতীয়বার সেমিতে ফ্রান্স। রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে দিয়ে সতর্ক স্পেন। কোয়ার্টার সামনে রেখে মেসির আর্জেন্টিনার অনুশীলন। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাবিনা মজুমদার। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে 2 শিশুসহ মারা গেছেন 3 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হাওর অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসাবাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হুহু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় পানি নেমে আসার সম্ভাবনা রয়েছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বানভাসী মানুষের খবর জানাতে হবিগঞ্জের বনগাঁও এলাকায় আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে।
এবং প্রবল বর্ষণে হবিগঞ্জের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আমরা দেখেছি যে গতকাল রাতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার প্রায় 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং যার ফলে পানির প্রবল চাপ সহ্য করতে না পেরে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে 2টি ভাঙন দেখা দেয়। বিশেষ করে আমরা যে বাঁধটিতে আছি এখানে কালীগঞ্জ এলাকায় একটি বাঁধ ভাঙন দেখা দিয়েছে এবং এই বাঁধ ভাঙনের ফলে এখানে যে হবিগঞ্জ মিরপুর সড়ক সহ আশেপাশের বাড়িঘর পানিতে একদম নিমজ্জিত হয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে আসলে যে বন্যার যে পূর্বাভাস বলতে যা এর চেয়ে আরও বেশি আকারে আমাদের হবিগঞ্জের যে বিভিন্ন এলাকায় পানি দেখা দিয়েছে এবং এই যে বন্যার ফলে হবিগঞ্জের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছিলাম যে এলাকার সাধারণ মানুষের সাথে, তারা জানিয়েছেন যে গতকাল রাত থেকে তারা তাদের বাড়িঘরে পানি ঢুকে যায় এবং এই যে কারণে তারা এখানে অনেকেই আছেন যে বাড়িঘর ছেড়ে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে মিরপুর সড়কে এখানে যে বন্যার পানিতে মাছ ধরার একটি উৎসব আকার চলছে এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। এছাড়াও এখানে হবিগঞ্জের যে বানিয়াচং এলাকায় কয়েকটি ভাঙন দেখা দিয়েছে এই খোয়াই নদীতে এবং এই ভাঙনের পরে সেখানেও প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের যে বন্যা এখানে শুরু হয়ে গেছে এবং জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। তবে এখানে কালীগঞ্জ এলাকায় যে বাঁধটি ভেঙেছে এটির জন্য এলাকাবাসী দায়ী করেছেন এখানে যে বালু খেকুরা আছেন, বালু খেকুরা এখানে এই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের পরে এই বাঁধ ভেঙেছে বলে তাদের অভিযোগ। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে ২৫০০ মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ২,১৫,০০,০০০ টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। এমন অবস্থায় দুর্গত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, দুর্গতদের কাছে ২৫০০ মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২,১৫,০০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে ২,১৫,০০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন ১,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই ৫টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহদি আমিন আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহদি আমিন। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুনভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে ৩৩ জন মানুষ এ
পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। নরসিংদীতে বৃদ্ধা বুবি হত্যায় জড়িত মূল হোতাসহ 5 জন গ্রেফতার। মাদক কেনার টাকা জোগাড়ে জমানো অর্থ লুট। ব্রিফিংয়ে জানালেন র্যাব। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিসের বংশবিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল। এবার ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104-103 ডিগ্রি জ্বর। 2-1 দিন খিঁচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তা মনে করেন একদিনের পরে আবার সেই খিঁচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুসালিন হক জুনায়েদের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50%
সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয় তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। শফিক মুন্সির প্রতিবেদন। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত, 78 জন আহত হওয়ার দাবি করেছে তেহরান। জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলস্তান প্রদেশের কৌশলগত 2টি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর, বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপট্টিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে ফরাসিদের জয়ে প্যারিসের সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে ডেম্বেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলেই দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকেও ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে। ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাস লেস ব্লু। ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা। আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ। দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86 বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস এঞ্জেলসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 8-3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস। বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই।
তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল, আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব, আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি, ঢল, প্লাবনে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ। হাওরে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 কোটি টাকার সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতা সুইচ গেট খুলে দেওয়ার দাবি। এবং থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশ বিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। এই ছিল 5টার সময় সংবাদ।